নমস্কার, আপনারা শুনছেন গল্প জগৎ। আজ শুনবেন ব্রজমোহন তান্ত্রিকের গল্প ব্রহ্মদৈত্য। শুনতে থাকুন, পাশে থাকুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে কেউ ভুলবেন না। আর গল্পটিতে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তী গল্প বানানোর উৎসাহ পেয়ে থাকি। সেদিন সকালটা ছিল রবিবার, ছুটির দিন। তাই ভাবলাম বাজার করা যখন হয়ে গেছে আর দুপুরে খাওয়াটাও যখন সম্পূর্ণ, তখন আর বাড়িতে বউয়ের সাথে রঙ্গরস করার চেয়ে ব্রজমোহনের কাছে যাই, কিছু ভালো কথা শোনা যাবে এই ভেবে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই যা, এত কথা বলছি অথচ আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি আবির, ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি ভালো একটা পদে কাজ করি। যা মাইনে পাই তাতে আমরা তিনজনের বউ আর মেয়ে সঙ্গে আমি ভালোভাবেই চলে যায়। এবার বলি ব্রজমোহনের সাথে কিভাবে পরিচয় হলো। একদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা লটারির দোকানে চোখে পড়লো। ভাবলাম যাই, একটা লটারি কিনি, যদি কিছু টাকা বাঁধে তাহলে আর কিছু না হোক ভালো মন্দ দুদিন খাওয়া তো যাবে। লটারির দোকানে গিয়ে সবে মাত্র একটা লটারি বান্ডিলে হাত দিয়েছি, অমনি একটা সাধু গোছের লোক আমায় বলল, তুমি অযথাই লটারি কিনছো। তোমার কিন্তু কপাল গুনে বা বলতে পারো ভাগ্যের জোরে কোনো অর্থ বা সম্পত্তি কোনোদিনও মিলবে না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, তুমি যা গায়ে খেটে রোজগার করো তাতেই তোমার ভালোভাবে চলে যাবে, কোনোদিনও অর্থ কষ্ট হবে না। আমি প্রথমটায় রেগে যাই, কিন্তু বয়স্ক লোক বলে কিছু বলি না। ওনার কথায় কান্না দিয়ে আমি লটারি কিনে বাড়ি চলে যাই। আর সত্যি লটারি কিন্তু আমার ভাগ্যে মেলে না। তারপর মনে করে দেখলাম ওই লোকটার কথা মিথ্যে নয়। এর আগে কয়েকবার লটারি কিনেছি, কিন্তু কোনোবারই ভাগ্যের শিখে ছেড়েনি। বাবার কাছে শুনেছিলাম গ্রামে নাকি আমাদের কিছু জায়গা আছে, তবে খুব বেশি না হলেও বিক্রি করলে প্রায় 10 লাখ টাকা পাওয়া যাবে। কিন্তু ওই সম্পত্তি বা ওর থেকে কোনো টাকা আমার হাতে কোনোদিনও আসেনি। যতবারই গ্রামে গিয়ে সম্পত্তির ভাগ চেয়েছি, তখনই কোনো সময় বলেছে জমি সব বন্ধক দেওয়া আছে, কোনো সময় বলেছে জমিতে ফসল হয়েছে, এই মুহূর্তে বিক্রি করা যাবে না। আবার কখনো বলেছে সব মালিকরা দলিলে সই না করলে সম্পত্তি হস্তান্তর করা যাবে না। মোট কথা, ওই সম্পত্তি আর আমি কোনোদিনও পাবো না। আর এখন তো একদমই না, কারণ যে বেশি জোর খাটাবে সেই আমার বাবাই তো আজ নেই। তাই ওই সম্পত্তির আশা ছেড়ে দিয়েছি। যাই হোক, পুরনো কথা মন থেকে ঝেড়ে ফেলে সেই দিনই ওই লোকটার খোঁজ করে ওনার বাড়িতে যাই। ওনাকে দেখে বয়স বোঝার উপায় নেই, তাই ওনার বয়স জিজ্ঞেস করতেই উনি হেসে বললেন, যতদূর মনে পড়ে 90 ছাড়িয়েছে। আমি শুনে একটু অবিশ্বাসের নজরে দেখলাম ওনার দিকে। উনি বুঝতে পেরে বললেন, কি বিশ্বাস হচ্ছে না তাই না? না হওয়াটাই স্বাভাবিক, কারণ সাধারণভাবে 90 বছরের অনেক কম বয়সের মানুষ যেখানে বিছানায় শুয়ে থাকে, সেখানে আমি 90 ছাড়িয়েও দিব্যি বাইরে হাঁটাচলা করি, এমনকি ঘন্টার পর ঘন্টা বসেও থাকতে পারি। তবে এটা কিন্তু তুমিও চাইলে করতে পারো। এর জন্য সকালে উঠতে হবে, সূর্য ওঠার আগে। কিছু যোগ ব্যায়াম আছে, সেগুলো করতে হবে নিয়মিত। যতটা পারবে খাঁটি জিনিস খাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, মন থেকে কুচিন্তা দূরে রাখবে, সবসময় ইষ্ট নাম স্মরণ করবে। তবেই তোমার শরীরও বহুদিন পর্যন্ত সতেজ থাকবে। ওনার কথাগুলো খুব ভালো লাগছিল,
তাই ওই দিনের পর থেকে সময় পেলেই ব্রজমোহনের কাছে যাই, কিছু ভালো ঘটনা শোনার লোভে। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম ব্রজমোহনের বাড়ি। ওনার বাড়িটা খুব একটা আহামরি না হলেও বেশ বড় বড় কয়েকটা ঘর আছে এবং একটা ছোট ঘর আছে, যেখানে বসে ওনার কাছে বাইরে থেকে আসলে লোকেদের সাথে কথা বলে। আমি দেখলাম ছোট ঘরটার দরজা খোলাই আছে, তাই আর কাউকে কিছু না বলে সরাসরি ঘরটায় গিয়ে একটা চেয়ারে বসলাম। তারপর ভাবলাম, তান্ত্রিক ঠাকুর যখন আসেনি তখন একটা সিগারেট খাওয়া যাক। তাই একটা সিগারেট ধরাতে যাব, এমন সময় ব্রজমোহন হাসতে হাসতে বলল, এই হচ্ছে তোমাদের অল্প বয়সী ছেলেদের একটা মোক্ষম দোষ। একটু সুযোগ পেলেই ধূমপান করতে লেগে যাও। তবে ভেবো না তুমি আমার ছেলের চেয়েও ছোট, অথবা আমি তোমার বাবার চেয়েও বড় বলে কথাটা বললাম। তুমি প্রাপ্তবয়স্ক, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজন প্রাপ্তবয়স্ক মানুষের সামনে বসে যে কোনো কাজই করতে পারে, সেটা কোনো অপরাধ নয়। তবে সেটা সামাজিক কাজ হওয়া দরকার। এখন বলতে পারো, ধূমপান যদি অসামাজিক কাজ হয়, তাহলে আমি যে হুকো খাই সেটা কি সামাজিক? না, কখনোই না। নেশা মানেই অসামাজিক। তবে কি জানো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ কিছু না কিছু নেশা করেই থাকে। তবে তোমায় বলছি, যত পারবে ধূমপান কম করবে, কারণ ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ক্ষতিকর। যাই হোক, এই নাও, তোমার জন্য চা এনেছি, এটা খাও। চা কিন্তু শরীরের পক্ষে ভালো, তবে নিয়ম মাফিক খেলে তবেই, কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমি আর কোনো কথা না বলে চাটা শেষ করলাম। তারপর বললাম, ব্রজ ঠাকুর, ছেলেবেলায় ঠাকুমার মুখে বহুবার ব্রহ্মদত্তের গল্প শুনেছি। আচ্ছা, এই ব্রহ্মদত্ত কি বাস্তবে কোনোদিন ছিল, নাকি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য মন গড়া একটা চরিত্র? কিছুক্ষণ চুপ করে ব্রজমোহন বললেন, শোন আবির, একটা কথা বলি, কোনো কিছুই মন গড়া নয়। সব ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল, কিন্তু বিষয়টা হলো অনেক ঘটনা পুস্তকে লিপিবদ্ধ করা আছে, সেগুলো গ্রন্থাগারে মানুষ জেনে যায়। আর অনেক ঘটনা আছে যেগুলো কোনো পুস্তকে লিপিবদ্ধ হয়নি, সেগুলোই শুধুমাত্র কল্পকাহিনী হিসেবে মানুষের মনে রয়ে গেছে। তাহলে বলছেন সত্যি ব্রহ্মদত্ত আছে? অবশ্যই। তাহলে সেই বিষয়ে একটা ঘটনা বলুন। ব্রজমোহন বলতে শুরু করলেন। তখন আমার সাধনার পথে একেবারে প্রথম ধাপ, কিন্তু ভৈরবী মায়ের আশীর্বাদ তখন পেয়েছি, কিছু শক্তিও অর্জন করেছি। বাড়িতে বসে ভাবলাম, একবার পথে নেমে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিই। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম একটা গ্রামে। গ্রামটা ছোট, একদিকে নদী বয়ে গেছে, একদিকে বেশ উঁচু কয়েকটা পাহাড়, আর একদিকে প্রথমে মাঠ, আর মাঠের পরে ঘন জঙ্গল। কিন্তু গ্রামটার নাম তখনও আমি জানি না। গ্রামে পা রাখতেই একটা অস্বস্তিকর ঠান্ডা বাতাস আমার শরীর বেয়ে চলে গেল। আমি সাথে সাথে গাত্রবন্ধন করে নিলাম। তারপর আস্তে আস্তে গ্রামে প্রবেশ করলাম। অদ্ভুত ব্যাপার, গ্রামটা এত সুন্দর, চারদিকে সবুজ, পুকুর দেখলাম বেশ কয়েকটা, তাতে জলে পরিপূর্ণ। জলও একেবারে স্বচ্ছ, আয়নার মতো। তবুও প্রবেশ করার সময় যে বাতাস আমার শরীরে বয়ে গেছে,
ওই বাতাস ছাড়া আর কোনো বাতাসেরই অস্তিত্ব পেলাম না। আরো একটা ব্যাপার চোখে পড়ল, গ্রামের রাস্তা মাটি দিয়েই তৈরি হয়। এই রাস্তাও ব্যতিক্রম নয়, পরিষ্কার, একেবারে ঝকঝক করছে। আর সময় কতই বা হবে, 2 প্রহর, বা তোমাদের ভাষায় বলতে পারো মধ্য দুপুর, কিন্তু একজনও মানুষ নেই। শুধু মানুষই নয়, পথে কোনো অন্য জীবেরই অস্তিত্ব দেখলাম না। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, খুব বেশি তো গ্রামে ঘুরিনি, কিন্তু আমি নিজেও তো গ্রামেই থাকি। গ্রামের পরিবেশ এইরকম। কই, আমাদের গ্রামে তো এরকম পরিবেশ কখনো দেখিনি। এই গ্রামটা এরকম কেন? কোনো কিছু হয়েছে কি? আমি তো কত কিছুই ভাবছি, কিন্তু আদৌ এই স্থানে কোনো লোক আছে তো? এই কথা ভাবতে ভাবতে হাঁটছে। এমন সময় গ্রামের অন্যান্য বাড়ির চেয়ে অপেক্ষাকৃত একটা ছোট বাড়ি নজরে পড়লো। আমি সে বাড়িতে গিয়ে ঢুকলাম। দেখলাম ছোট্ট একটা খড় দিয়ে বানানো দোতলা ঘর। ঘরের সামনেই ছোট একটা উঠোন, আর উঠোনের পাশে এক গর্ত করা। মনে হলো কেউ মাটি খুঁড়তে খুঁড়তে অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছে। এগুলো দেখে আমি ঘরের একেবারে সামনে গিয়ে ডাক দিলাম, কেউ আছেন? একটু দরজাটা খুলবেন? কিছুক্ষণ পর এক বৃদ্ধ বেরিয়ে এলো। মাথায় এক ঝাঁক কাঁচা পাকা চুল, তোবড়ানো গাল, তাতে অসংখ্য বলি রেখা ফুটে উঠেছে। চোখ দুটিতে যেন প্রচন্ড ভয় আর গভীর দুঃখ মিশে আছে। কোটরে ঢুকে গেছে। আমার ভালো করে দেখে বললেন, তুমি কে বাবা? আমি একটু হেসে বললাম, ব্রজমোহন। উনি যেন কিছু একটা ভাবলেন, তারপর ভয় মিশ্রিত গলায় বললেন, এই গ্রামে কেন এসেছো? গ্রামটা দেখতে সুন্দর হলো, মোটো সুন্দর নয়। শতাব্দী প্রাচীন ব্রহ্মদৈত্য জেগে উঠেছে। ও আমার ছেলেকে খেয়েছে। গ্রামের সবাই মরবে, সবাইকে মেরে ফেলবে। তুমি থাকলেও তোমাকেও মেরে ফেলবে। তুমি তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালাও। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কেউ বাঁচবে না, কেউ না। বলতে বলতে উনি ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আমি একটু দাঁড়িয়ে থেকে আমার গুরুদেবের কথা স্মরণ করলাম। উনি আমাকে বলেছিলেন, ব্রজমোহন, একটা কথা তোমায় বলি, দয়া করে আমৃত্যু মনে রেখো। এই যে তুমি সাধনা করলে, এটা কিসের জন্য বলো তো? যদি ভেবে থাকো নিজের জন্য, নিজে বলশালী হবে বলে, তবে তুমি কখনোই সাধক হতে পারবে না। শুধুমাত্র একজন সাধনার প্রতীক হয়েই থেকে যাবে চিরকাল। এই সাধনার পথ স্বয়ং ঈশ্বরের সৃষ্টি। আর কেন করেছেন জানো? যাতে মানুষ সাধনা করে সিদ্ধি লাভ করে, আর ঈশ্বর সাধকের মাধ্যমে মানুষের কল্যাণ করতে পারে। অর্থাৎ বলতে পারো, ঈশ্বর যে পথ দিয়ে মানুষের কাছে পৌঁছায় সেটা হলো সাধনা। আর যার মাধ্যমে মানুষের মঙ্গল সাধন করতে হয়, বা ঈশ্বর মঙ্গল সাধনা করেন, সেই হলো সাধক। সবসময় মানুষের কল্যাণ করে তাদের কিসে কল্যাণ হবে, সবসময় সেটাই ভাববে। কারণ একজন প্রকৃত সাধকের এটাই ধর্ম। আর যারা সাধনা করে সিদ্ধি লাভ করেও মানুষের কাজে আসে না, তারা সাধক নয়, তারা এক একজন উচ্চ স্তরের দুরাত্মা। এরা ক্ষণস্থায়ী, ভগবান অচিরেই এদের বিনাশ করে। তাই বলছি, জীবনে চলার পথে মানুষের মঙ্গল করো। অনেক সমস্যার সম্মুখীন হবে, কিন্তু সেই সমস্যার সমাধান না করে
সেখান থেকে ফিরবে না। যাও, ঈশ্বর সর্বক্ষণ তোমার মঙ্গল করবে। গুরুদেবের কথা মনে হতেই ভাবলাম সবকিছু আমায় জানতে হবে। সত্যিই যদি ব্রহ্মদত্তের আবির্ভাব হয়ে থাকে, তাকে নির্মূল করতে হবে, গ্রামকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই গ্রাম আবার সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে চিরকাল থাকতে পারে, সেই ব্যবস্থা করে তারপর এই গ্রাম ছাড়ব, তার আগে না। এটা ভেবেই উঠোনের এক কোণে বসে পড়লাম এবং সঙ্গে থাকা চিড়ে আর গুড় খেলাম। কিন্তু শুকনো খাবার খেয়ে জলপান করা আবশ্যক, তাই কাছে কোনো জল না পেয়ে এদিক ওদিক জলের আশায় দেখছিলাম, কিন্তু কোথাও জলের উৎস পাইনি। তাই একরকম বাধ্য হয়ে আবার ওই বৃদ্ধকে ডাকলাম, শুনছেন, একটু জল দিতে পারেন, খুব তেষ্টা পেয়েছে। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর আবারও বললাম, শুনছেন, একটু জল দেবেন, আমি আমি শুকনো খাবার খেয়েছি, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দিন না। দেখলাম বৃদ্ধ বেরিয়ে এসে আবার বলল, তুমি এখনো যাওনি ছোকরা? তোমার কি বাঁচার ইচ্ছে নেই, নাকি জীবনের প্রতি মায়া ত্যাগ করেছো? জলের অভাবে চিড়ে আর গুড় তখনও আমার গলায় আটকে রয়েছে। তবুও কষ্ট করে বললাম, আগে আগে একটু জল দিন, তারপর বলছি। উনি দেখলাম ঘর থেকে জল নিয়ে এসে আমায় দিল। আমি জল খেয়ে বললাম, আমি বুঝতে পেরেছি আপনার ভয়ের কারণ কোনো কিছু ঘটেছে বা দেখেছেন, তবে আমায় আপনি বলতে পারেন, আমায় নিয়ে ভাববেন না। আমি মায়ের সাধনা করি, তাই পুরো ঘটনা আমায় বলুন। আমার সামর্থ্য মতো আমি শুধু আপনার নয়, এই গ্রামের উপকার করব। এবার দেখলাম উনি একটু শান্ত স্বরে আমায় বলল, চলো, তবে তোমায় আমার ঘরে নিয়ে যাই, এসো। আমি ওনার পিছনে পিছনে ঘরে ঢুকলাম। ঘরে সেরকম কিছুই নেই, একটা ছোট্ট চৌকি, একটা জলের কুজো আর একটা মাটিতে গর্ত করে বানানো উনুন। আমি চৌকিতে বসলাম। উনি বললেন, এখনো তো দুপুর, আমি ভাত রান্না করি, তুমি খেয়ে একটু জিরিয়ে নাও, তারপর বিকেলে তোমায় সব বলবো। তুমি যখন মায়ের সাধনা করছো বললে, তখন আর তোমার কাছ থেকে কিছু লুকোবো না। আমি বললাম, না না, আমার জন্য রান্না করতে হবে না, আমি এইমাত্র চিড়ে গুড় খেয়েছি, তাই পেট এখন ভরা, খাবার দরকার নেই। বৃদ্ধ হেসে আমায় বললেন, আরে আরে শোনো বাবা, আমার তিন কুলে কেউ নেই, ছেলেটা ছিল তাও মারা গেল, আমি এখন শোকগ্রস্ত এক বৃদ্ধ। তবুও অতিথি যে নারায়ণ, তার সেবা করা গৃহস্থে থাকা যে কোনো মানুষের ধর্ম, তা আমি ভুলিনি। তাছাড়া এই ভর দুপুরে কটা শুকনো চিড়ে খেয়ে কি আর পেট ভরে? তুমি একটু অপেক্ষা করো, বেশিক্ষণ লাগবে না, আমার ক্ষমতাই তো ভাত আর আলু সিদ্ধ, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি আর ওনাকে বাধা দিলাম না। দেখলাম উনি পরম যত্নে ভাত আলু সিদ্ধ আমাকে দিলেন। তৃপ্তি ভরে খেলাম। খেতে খেতে একটা জিনিস অনুভব করলাম, ঘরের মধ্যে যেন যেন গ্রামে ঢোকার সময় শরীর স্পর্শ করা বাতাসটা আটকে আছে, বা ইচ্ছে করে ঘরের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমি বৃদ্ধকে কিছু বললাম না। খেয়ে উঠে বলতে পারো পরম নিশ্চিন্তে একটা ঘুম দিলাম।
যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা হয়ে গেছে। বৃদ্ধ একটা কেরোসিনে বাতি জ্বালিয়ে দিল, আমার সামনে বসে বলল, তুমি যেটা শুনতে চেয়েছো সেটা আবার বলি, মন দিয়ে শোনো। তুমি এই যে গ্রামে এসেছো, এর নাম বিষ্ণুপুর। তোমার যেরকম মনে হচ্ছে এই গ্রামটা সুন্দর, সত্যিই সুন্দর। এই গ্রামটা ছিল সত্যি সুন্দরের একটি উদাহরণ। মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, ফলে পরিপূর্ণ গাছ, প্রত্যেক মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সবই ছিল। তবে ভেবো না এটা কয়েক বছর আগের কথা, এরকম ছিল কয়েকশো বছর আগে। আমরা পূর্বপুরুষ থেকেই ব্রাহ্মণ। আমার নাম অভিরাম চাটুর্যে। তবে আমাদের অবস্থা কোনোদিনও খুব একটা ভালো ছিল না। ওই মন্দিরে আর লোকের বাড়ি বাড়ি পুজো পাঠ করে যা চাল ডাল পেতুম তা দিয়েই কোনো রকমে চলে যেত। আমি আমার দাদুর মুখে শুনেছি ৬-৭ পুরুষ আগে আমাদের পরিবারে একজন মেয়ে জন্মায়। তার বাবা শখ করে নাম রাখে রাধারানী। দেখতেও নাকি খুবই সুশ্রী ছিল, তার গুণও ছিল অগাধ। যখন কোনো কিছু রান্না করত, খেয়ে নাকি মনে হতো কোনো মানুষ নয়, স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী রন্ধন করেছে। ধানের গাছ দিয়ে খুব সুন্দর বসার আসন বানাতে পারত। লক্ষ্মী পুজোয় যখন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকত, মনে হতো না যে চালের গুঁড়ো করে তাতে জল মিশিয়ে আঁকা হয়েছে। দেখে নাকি মনে হতো স্বয়ং মা লক্ষ্মী পায়ে চালের গুঁড়ো লাগিয়ে ধীরে ধীরে হেঁটে গেছেন। এমনই ছিল নাকি আমার বংশে রাধারানী। এই গ্রামে ছিল আরেকজন, তার নাম ছিল গোবিন্দচন্দ্র। তার গায়ের রং ছিল তার নামেরই মতো, অর্থাৎ কালো বা কৃষ্ণবর্ণ। তারও গুণ কম ছিল না, বলতে পারো হাত যশ ছিল নাকি খুব। ওরাও গরিবই ছিল, অল্প বিস্তর চাষের জমি ছিল। ওই অল্প জমিতেই যখন গোবিন্দ কোনো সবজি বা ধান চাষ করত, তখন ওর অল্প জমিতে যত ফসল হতো তার 1/ভাগও ওর জমির দ্বিগুণ জমিতেও হতো না। তবে এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে কোনোদিনও ক্ষোভ ছিল না, বরং তারা আনন্দই পেত। এছাড়াও গোবিন্দ আর একটি বিশেষ গুণ ছিল, সেটা হলো প্রত্যেক ব্যক্তিকে নিজের মতো করে ভাবা, অর্থাৎ নিজের পরম বন্ধু মনে করা, যেটা সবার মধ্যে থাকে না। অবশ্য এই গ্রামে তখন প্রত্যেক ব্যক্তি প্রত্যেককে নিজের বন্ধুই মনে করত। মনে তারা ভাবত সবাই আমরা একে অপরের জন্য, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ রেখে কাজ করব। তবে ওর মতো কেউ মনে করত কিনা জানা নেই। ওর ওইসব গুণ দেখে রাধারানী ভালোবেসে ফেলে। গোবিন্দরও রাধারানীকে ভালো না বাসার কোনো কারণ ছিল না, তাই সহজেই ওদের প্রেম হয়ে যায়। উভয় বাড়ি থেকেই এই সম্পর্ক সম্মতি দেয়। কিন্তু গ্রামের একটা ভুল ধারণা বা বলতে পারো অন্ধবিশ্বাস ছিল কিছু বয়স্ক মানুষের মধ্যে, আর সেটা হলো তারা মনে করত ছেলে মেয়ে একে অপরের বিয়ে হবে বাড়ির লোকের সম্মতিতে, অর্থাৎ বাড়ি থেকে যে মেয়েকে ছেলের জন্য ঠিক করবে তাকেই সেই ছেলের বিয়ে করতে হবে। একইভাবে বাড়ির লোক যে ছেলেকে মেয়ের জন্য পছন্দ করবে সেই ছেলেকেই মেয়ের বিয়ে করতে হবে। কিন্তু যদি কোনো ছেলে মেয়ে বাড়ির লোকের আগেই নিজেরাই নিজেদের পছন্দ মতো জীবন সঙ্গী খুঁজে নেয়, তবে বাবা মাকে অপমান করা হয়, আর এটা পাপ। কিন্তু রাধারানী আর গোবিন্দ কিন্তু তাদের প্রেম নিয়ে অবিচল। তারা এসব পাপ পুণ্য বোঝে না, তারা বোঝে শুধু একে অপরকে আগলে রাখতে।
তারা যখনই সময় পেত তখনই এই গ্রামের ধান ক্ষেতের এক কোণে একটা বহু পুরনো বটগাছ ছিল। সেই বটগাছের নিচে বসে দীর্ঘক্ষণ একে অপরে হাত ধরে নিজেদের মনের কথা বলতো। গ্রামের কিছু বয়স্ক ব্যক্তিরা ওদের বেশ কিছুদিন ধরে দেখেছে। এই ঘটনাকে পাপ মনে করার পর একটা প্রতিকারের উপায় বের করলো, যেটা ছিল চরম নির্মম একটা প্রতিকারের নামে মহাপাপ। গ্রামের সহজ সরল মানুষের মনে বহুদিন আগে থেকেই বয়স্করা বুঝিয়েছিল, মা বাবা ছাড়া ছেলে মেয়েরা নিজেরা নিজেদের জীবন সঙ্গী খুঁজে নিলে সেটা মহাপাপ। তবুও একদিন সকালে গ্রামের সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করে আবারও তাদের ধারণা অনুযায়ী পাপের কথা সবাইকে বুঝিয়ে দিয়ে রাধারানী আর গোবিন্দকে বেঁধে যে বট গাছের তলায় বসে ওরা কথা বলতো, সেই গাছের তলায় জীবন্ত মাটিতে পুঁতে দেয়। মাটিতে পুঁতে দেওয়ার আগের মুহূর্তে রাধারানী গোবিন্দকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয় সে যেন এই গ্রামের সমস্ত মানুষকে নিজের হাতে শাস্তি দেয়। গোবিন্দ সেই কথা রাখতে প্রেতজনিতে প্রবেশ করে এবং অতি শক্তিশালী একটা ব্রহ্মদৈত্যে পরিণত হয়। গ্রামের মানুষ কিন্তু সে বিষয়ে কিছুই জানতে পারেনি। এই ঘটনার প্রায় 3 মাস পর মনু নামে একজন জেলে মাছ ধরে একটু রাত করেই বাড়ি ফিরছিল। নদীর পার দিয়ে ফেরার সময় হঠাৎ একটা বিকট হাসির শব্দে থমকে দাঁড়িয়ে পড়ে। পিছন দিকে ঘুরতেই ভয় আটকে ওঠে। দৈত্যাকার এক দানব, লম্বা একটা তাল গাছের সমান, কালো কুচকুচে, যেন একটা জমাট বাঁধা ধোয়া। মনু কিছু বুঝে ওঠার আগেই ওকে অজান্তেই ধোয়ার অবয়বের মধ্যে প্রবেশ করল এবং ধীরে ধীরে ওর সমস্ত শরীরের মধ্যে ধোয়া প্রবেশ করতে শুরু করল। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধোয়া সরে গেলে মনুর নিথর দেহটা নদীর পাড়ে পড়ে রইল। পরদিন সকালে জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় মনুর মৃতদেহটা দেখতে পায়। তারপর গ্রামের লোকেদের খবর দিলে সবাই মনুর দেহটা সৎকার করে ফেলে, কিন্তু কেউই বুঝতে পারে না যে কি কারণে এই মৃত্যু। এর কদিন পর এক অল্প বয়সী গৃহবধূর মৃতদেহ তাদেরই পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। এই ঘটনায় সবাই একত্র হয়ে একটা আলোচনা সভার আয়োজন করে এবং ওই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় কেউ যেন সূর্য ডোবার পর ঘরের বাইরে কোনো অবস্থাতেই যেন পা না রাখে, কারণ তারা মনে করেছে কোনো রক্তচোষা প্রাণীর উদ্ভব হয়েছে গ্রামের একটু দূরে থাকা গভীর অরণ্যে। যেহেতু প্রাণীটি দিনে নয় রাতে বের হয়, তাই সন্ধ্যার পর
কোনো মানুষ যেন বাইরে না থাকে। বাইরে না থাকলে আর কোনো সমস্যাই হবে না। সবাই সেটা মেনে নিয়ে সূর্য ডোবার আগেই যে যার ঘরে প্রবেশ করতে শুরু করলো, আর কোনোভাবেই বাইরে বের হতো না। এর কয়েকদিন পরের ঘটনা। হারানিধি নামে এক তাঁতি পরিবার ছিল এই গ্রামে। ওই পরিবারের কর্তা ছিল সুবল হারানিধি। তার পরিবারে ছিল তার বউ, 2 মেয়ে, বাবা, মা। সুবলকে প্রধান কর্তা বলা হয়েছে এই কারণে, যেহেতু তার বাবা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। যা করার সুবলকেই করতে হয়। তো এইরকমই একদিন রাতে সবাই মিলে একসাথে সুবলরা খেতে বসেছে। এমন সময় ওরা প্রত্যেকেই দেখলো ওদের সমস্ত বাড়িটায় যেন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ওরা চেঁচাতে শুরু করলো, কিন্তু ওদের শব্দ গ্রামের কেউই পেল না। ধীরে ধীরে ওদের সমস্ত বাড়িটা কালো ধোঁয়ায় গ্রাস করলো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো সুবলদের বাড়িতে কোনো প্রাণী আর বেঁচে নেই। মানুষ তো দূরের কথা, ওদের বাড়ির গরু, বাছুর, এমনকি একটা কুকুর ও 2টো বিড়াল ছিল, সেগুলো মরে পড়ে আছে। এরপর সবাই আলোচনা করে এক তান্ত্রিককে ডেকে নিয়ে এলো পাশের গ্রাম থেকে। তিনি একটি যজ্ঞ করে সোনা, রূপো আর লোহার সংমিশ্রণে একটি বড় সিন্দুক বানিয়ে মন্ত্র বলে ওই ব্রহ্মদৈত্যকে সিন্ধুকে আটকে আমাদের বাড়ির উঠোনের এক কোণে মাটির নিচে চাপা দিয়ে রাখলো, আর বলল, এই সিন্ধুক যতদিন মাটির নিচে বদ্ধ অবস্থায় থাকবে ততদিন এই গ্রাম সুরক্ষিত। কিন্তু কেউ যদি ভুল করেও মাটি খুঁড়ে এই সিন্ধুক বের করে এর মুখ খুলে দেয়, তবে ব্রহ্মদৈত্য আবার বেরিয়ে পড়বে। শুধু তাই নয়, এখন যে শক্তি ওর কাছে রয়েছে তা দ্বিগুণ হয়ে যাবে, কারণ নারী পুরুষ উভয় নিজেদের শক্তি একত্রিত করবে। এরপর বহুকাল চলে যায়। এই গ্রামে আর কোনো উপদ্রব হয়নি। আমার এক ছেলে ছিল, ভাবলাম দিনকাল বদলেছে, এখন তো আর শুধু পুজো করে সংসার ঠিক করে চলে না। তাছাড়া মানুষ আর আগের মতো তেমন পুজো পাঠও করায় না, আর যদি বা করায় তাহলেও অন্যান্য সবকিছুতে খরচা করলেও ব্রাহ্মণকে দক্ষিণা দিতে কেন জানি না কুণ্ঠাবোধ করে। তাই ছেলেকে অনেক কষ্ট করে শহরে পাঠিয়েছিলাম, যাতে লেখাপড়া করে ভালো কোনো কাজ করে সংসার ভালো করে করতে পারে। সেই জন্য ছেলেকে বাইরে পাঠিয়েছি। শহর থেকে লেখাপড়া করে নিজে ছোট একটা ব্যবসা শুরু করেছিল, কিন্তু ব্যবসা কিসের সেটা বলতে পারছি না। 1 সপ্তাহ আগে শহর থেকে এসে আমায় বলল, বাবা, আমার ব্যবসার জন্য না কিছু টাকা লাগবে, তুমি ব্যবস্থা করে দিতে পারবে? আমি বললাম, দেখ বাবা, আমি গ্রামে বাড়ি বাড়ি পুজো করি, সেটা তো তুই জানিস, আর গ্রামের লোকেরা কি দক্ষিণা দেয় সেটাও তো তুই জানিস। আমার কাছে কিছুই নেই রে। ও আর কিছু বলল না, বাইরে বেরিয়ে গেল।
2-3 দিন পর আমাকে বলল, আচ্ছা বাবা, আমাদের উঠোনের একটা কোণে 3টি ধাতু দিয়ে একটা বড় সিন্দুক বানিয়ে কোনো এক তান্ত্রিক গর্ত করে রেখেছিল না? সেটা তো এখনো কেউ তোলেনি। ভাবছি আমি ওটাকে তুলে বিক্রি করে দেব, তাহলে অনেক টাকা পাওয়া যাবে আর ব্যবসাও দাঁড়িয়ে যাবে। কথাটা শুনেই আমার মাথায় যেন বাজ পড়ে। আমি চেঁচিয়ে বলি, কি বলছিস এসব? ভুল করে ওই কথা ভাবিস না খোকা। ওটা শুধু সিন্ধুক নয়, ওটা হলো এই গ্রামের রক্ষা কবচ। ওই সিন্ধুক একবার মাটি থেকে বের করে গ্রাম শ্মশান হয়ে যাবে, এই গ্রামে কেউ বাঁচবে না। তুই একদম ভাবিস না এসব কথা, অন্য রাস্তা ভাব। হ্যাঁ, অন্য রাস্তা ভাব। একদম, তুমি যে কি বলো না বাবা, তুমি এখন এইসব বিশ্বাস করো? কবে কি হয়ে গেছে। আর তাছাড়া সিন্ধুকের মধ্যে কিছু যদি আটকেও থাকে, তাহলে সেটা কি এত যুগ পরেও অবিকল আগের মতো থাকে? সেটা হতে পারে না, কখনোই হতে পারে না। সিন্ধুকের মধ্যে যা ছিল আজ আর তা নেই। আজ আর তার কোনো অস্তিত্ব নেই বাবা। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি মাটি খুঁড়ে তুলি, দেখো অনেক টাকায় বিক্রি করতে পারবো। আমার বাধা শুনলো না, একটা কোদাল নিয়ে মাটি করতে শুরু করলো। বেশ কিছুটা খোঁড়ার পর সিন্ধুকের মুখ খুলতেই কালো ধোঁয়ায় বাড়িটা ভরে গেল। আর দুটো দৈত্যাকার মূর্তি অবয়ব দেখলাম, যেন একজন নারী আর অন্যজন পুরুষ মূর্তি। দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে আমার ছেলের গোটা শরীরটাকে দুজনা ধোয়াকৃত শরীরের মধ্যে নিয়ে নিল। আমি কিছুই না বুঝে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে ধোঁয়া সরে গেল। দেখি আমার খোকা নিথর দেহটা মাটিতে পড়ে আছে। উনি বলা শেষ করলেন। আমি বললাম, সব শুনলাম। এখন আমি যদি কয়েকটা দিন আপনার কাছে থাকি, তাহলে আপনার কোনো অসুবিধা নেই তো? উনি হেসে বললেন, আমি হত দরিদ্র হতে পারি, কিন্তু একজনকে খাওয়ানোর ক্ষমতা আছে। কিন্তু তুমি এই বিপদের মধ্যে থেকে কি করবে বাবা? তোমার তো বিপদ হতে পারে। আমি হেসে বললাম, আপনি আমায় নিয়ে ভাববেন না। মায়ের আশীর্বাদ আছে আমার সাথে, আর বিনা কারণে এখানে থাকছি না। দেখি আপনার গ্রামের সমস্যা দূর করতে পারি কিনা। উনি আর কিছু বলেন না। আমি উঠোনে নেমে দাঁড়িয়েলাম। যতদূর চোখ যায় দেখলাম একটা কালো ধোঁয়ায় সমস্ত গ্রামটা যেন আবদ্ধ হয়ে আছে। আর ওই ধোঁয়ার মধ্যে থেকে কেউ যেন আমার দিকে অবহেলার সুরে অট্ট হাসিতে ফেটে পড়ছে।
হাসিটা শুনে বুঝলাম নারী পুরুষ একত্র হয়ে একটা মিশ্র হাসি হাসছে। এরপর দুপুরে দেখা সম্পূর্ণ না হওয়া গর্তটার দিকে তাকালাম। দেখলাম আমি ভুল ভেবেছি। গর্তটা সম্পূর্ণই খোঁড়া হয়েছিল, কিন্তু বৃদ্ধের ছেলের মৃত্যুর পর গর্তটা আবার মাটিতে পূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র মাটি খোঁড়ার চিহ্ন হিসেবে এক মুঠো মাটি গর্তের মুখ পর্যন্ত না ভরে কিছুটা মাটি গর্তের চারপাশে ছড়িয়ে আছে, যেটা দেখে গর্ত করে অসম্পূর্ণ ভেবেছিলাম। আমি এটা দেখে ঘরে চলে আসি। বৃদ্ধ আমাকে ভাত, ডাল আর একটা কোনো সবজির ভাজা দিয়ে খেতে দেয়। আমি তৃপ্তি ভরে খেয়ে মাটিতে শুয়ে পড়ি। বৃদ্ধ বাধা দিয়েছিল, কিন্তু আমি তা শুনিনি। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি। তারপর গোবিন্দর বাড়ির উদ্দেশ্যে রওনা করি। গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস লক্ষ্য করি, মানুষজন একেবারে কম নেই, কিন্তু সবাই যেন খুবই আতঙ্কে আছে। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা যেন মৃত্যুর দিন গুনছে। আমি পথ চলতি মানুষের কাছে জিজ্ঞেস করি গোবিন্দর বাড়ি পৌঁছলাম, কিন্তু পৌঁছে দেখি বাড়ি বলে আর কিছুই নেই, শুধুমাত্র একটা খালি ভিটে পড়ে আছে। অর্থাৎ যে জায়গার উপর ঘরটা করা হয়। আমি কিছুক্ষণ রইলাম ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম। একজন মানুষকেও দেখলাম না যে আমার কাছে এলো বা ওই বাড়ির সীমানার কাছ থেকে যাওয়া আসা করলো। এরপর আমি মাঠের দিকে গেলাম। মাঠে খুব সুন্দর ফসল হয়েছে। অনেকেই দেখলাম মাঠে কাজ করছে। তাদের একজনকে ডেকে আমি বললাম, একটু শুনবেন? একজন লোক আমার কাছে এসে বলল, আপনাকে দেখেই সাধু সাধু মনে হয়, তাই আমার নাম নেবেন। বলুন, আমায় ডাকলেন কেন? আমি এবার জোরে জোরে হেসে বললাম, আরে না না, তুমি যা ভাবছো আমি সেই সাধু নই। আমার কি বড় বড় দাড়ি আছে? তবে হ্যাঁ, থাকার মধ্যে আছে শুধু কয়েক গাছি রুদ্রাক্ষের মালা। এটা পরে আছি কেন জানো? কারণ রুদ্রাক্ষ হচ্ছে এক ঈশ্বর প্রদত্ত ফল। এটা পরিধান করলে শরীর মন দুটোই ভালো থাকে। তাই যাই হোক, তোমাকে যে জন্য তোমার কাজ নষ্ট করে দেখেছি সেটা বলি। সেটা হলো, এই মাঠের কোনো এক কোণে একটা বট গাছ ছিল না? তো সেটা তো দেখছি না। ওই বট গাছটা মাঠের কোন পাশে আমায় একটু বলতে পারো? একটু চুপ থেকে বলল, বাপ দাদার মুখে গল্প শুনেছি, বহুকাল আগে এই মাঠেই নাকি এক কোণে একটা বিশাল বটগাছ ছিল, আর ওই বটগাছের গোড়ায় নাকি একটা ছেলে আর একটা মেয়েরে জ্যান্ত পুঁতে দিছিল। আপনি সেই বটগাছের কথা কইতাছেন? তুমি ঠিকই ধরেছ। হ্যাঁ, আমি ওই বট গাছের কথাই বলছি। ও, আপনি জানেন না? না, ছেলে মেয়ের পুঁতে দেওয়ার পরে 1 মাসের মধ্যে গাছে বাজ পড়ে মরে গেছে। ওই যে একখান ফাঁকা জমি দেখতাছেন, ওইটাই বটগাছের গোড়া ছিল। আসলে বটগাছ মইরা গেলে জায়গাটা ফাঁকা হইয়া গেছে, কোনো চাষও করা যায় না, বা কইতে পারেন ওই জায়গায় অন্য কোনো গাছও হয় না। আমি ধীরে ধীরে ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছলাম। দেখলাম সত্যি লোকটা মিথ্যে বলেনি। একটাও গাছ নেই, এমনকি ঘাস পর্যন্ত জন্মায়নি।
আমি ওখান থেকে বৃদ্ধের বাড়ি চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বৃদ্ধকে বললাম, আমি গোবিন্দচন্দ্রের বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওখানে তো কেউ নেই, এমনকি বাড়ির ভিটেটাও খালি পড়ে আছে। আর একটা আশ্চর্য ব্যাপার, আমি ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু একজন মানুষকেও ওই ভিটের কি সীমানায় দেখিনি। এর কারণ কি আপনি জানেন? বৃদ্ধ এবার বলল, আমি তোমায় সবই বলেছি, কিন্তু রাধারানী আর গোবিন্দ মারা যাওয়ার পর গোবিন্দর পরিবারের কি হয়েছিল সেটা বলতে ভুলে গিয়েছি। আসলে বয়স হয়ে গেছে তো, সবার মনে রাখতে পারি না। শোনো বলছি, গোবিন্দর পরিবারে ওর বাবা মা ছাড়া আর কেউ ছিল না। গোবিন্দকে যখন বেঁধে নিয়ে গিয়েছিল তখন ওর বাবা মা পাশের গ্রামে হাটে গিয়েছিল। খবর পেয়ে এসে দেখে গোবিন্দকে বাঁধা হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। ওরা ছেলের শোক সামলাতে পারেনি। ঘরে ফিরে দুজনেই একসাথে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। এরপর গ্রামের সমস্ত মানুষ ভয় পেয়ে যায় আর ওই ভিটেতে যাওয়া বন্ধ করে দেয়। শুনেছি অনেকে গোবিন্দর বাবা মা মারা যাওয়ার কিছুদিন পরে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় গোবিন্দর বাবা মাকে ওই বাড়িতেই বসে থাকতে দেখে। তারপর থেকেই ওই বাড়িটাকে সবাই এড়িয়ে চলে। এরপর আমি এই গ্রামের সমস্ত মানুষকে ডেকে বললাম, আপনার গ্রামের সমস্যা দূর করতে এক বড় যজ্ঞ করতে হবে। সবাই রাজি হল। পরদিন অমাবস্যার রাতে যেখানে রাধারানী আর গোবিন্দকে যেখানে পুঁতেছিল সেখানে যজ্ঞ শুরু করলাম। যজ্ঞের মাঝ পথেই প্রচন্ড ঝড় শুরু হল। বিনা মেঘে বজ্রপাত, আস্তে আস্তে পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। দেখলাম ধোয়ার মধ্যে এক দৈত্যাকার ব্রহ্মদৈত্যের আবির্ভাব ঘটেছে। সে আমার ক্ষতি করতে চাইলেও যেন কোনো কিছুতেই বাধা পেয়ে আর পারছে না। আমি ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে বললাম, আমি আপনার কথা সবই শুনেছি, মানছি এই গ্রামের উপর আপনার যে আক্রোশ সেটা স্বাভাবিক, কিন্তু আপনার সাথে যা ঘটেছে তা বহু পুরনো, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আপনার ঘটনার সাথে যত গ্রামবাসী জড়িয়ে ছিল তারা আজ আর কেউ জীবিত নেই, এমনকি অনেকেরই বংশ আর বিলুপ্ত হয়ে গেছে। এখন যাদের আপনি হত্যা করছেন তারা কেউ অপরাধী নয়, এমনকি তারা কেউ ভালোবাসার বিপক্ষেও নয়। সময় বদলেছে আর এই গ্রামের সবাই প্রেমের পক্ষে এবং অনেকেই নিজের ইচ্ছায় বিয়েও করেছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার আক্রোশ থামান। তাছাড়া বহুদিন আপনি আর আপনার সঙ্গিনী মিলিত হয়ে প্রেতজনিতে আছেন। আপনি অনুমতি দিলে আপনাদের প্রেতজনি থেকে মুক্তি আর দিতে পারি। আপনারা আবার পুনর্জন্ম করতে পারেন এবং পুনরায় মিলিত হতে পারবেন। দেখলাম আস্তে আস্তে কালো ধোয়ার আস্তরণ সরে গেছে। বুঝলাম উনি আমার কথায় সম্মতি দিয়েছে। আমি এরপর ওনাদের দুজনের নামে একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। মন্ত্র পাঠ করলাম ওনার প্রেতজনি থেকে, যাতে ওনারা দুজনেই মুক্তি পায় সেই উদ্দেশ্যে।
ওম বিশালং রানং প্রেতং শুদ্ধায়ং নমঃ। ওম মৌরিং কর্মণং পূজ্যনাহি দেবং কর্মায়ং স্বস্তিং আরবিং তর্কায় হৃদং তমজাভূতয়ং নমঃ। মন্ত্র শেষ করে গ্রামবাসীকে নির্দেশ দিলাম তারা যেন রাধা আর গোবিন্দর কঙ্কালগুলো মাটি খুঁড়ে বের করে নিয়ে আসে আমার কাছে। গ্রামবাসীরা তাই করল। কঙ্কালগুলো একত্র করে লাল সুতো দিয়ে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিলাম। আমি দুদিন পর বিষ্ণুপুর থেকে চলে আসি, কিন্তু আজও ওই ঘটনা সম্পূর্ণ মনে আছে। আমি বললাম, আচ্ছা ওই যে সিন্দুকটা ছিল সেটা আর কি হলো, তা তো কিছু বললেন না। ব্রজমোহন একটু হেসে বললেন, আমার মনে হয় তোমার যে কোনো একটা সমস্যা আছে। আমার সমস্যা আছে? কি বলছেন? তা নয় তো কি, আমি তোমায় বললাম না যে গর্তটা আবার বন্ধ হয়ে গেছে, তার মানে তো পরিষ্কার। ওটা যেহেতু মন্ত্র দ্বারা আবদ্ধ করা ছিল, তাই সিন্দুকটা ঢাকনা খোলার পর ব্রহ্মদৈত্য বাইরে আসার জন্য মুক্তি পেয়ে যায় এবং ছেলেটিকে মেরে ফেলে, আর সিন্দুকটি আবার গর্তে প্রবেশ করে, আর পুনরায় গর্তে মাটি পড়ে গর্তটি ভর্তি হয়ে যায়, আর কিছু মাটি প্রমাণস্বরূপ উপরে থেকে যায়, যেটা আমি দেখেছিলাম। কি এবার সবটা বুঝেছো তো? আমি একটু লজ্জা পেয়ে মাথা নাড়লাম। তারপর উনার বলা ঘটনা মনে করতে করতে বাড়ি ফিরলাম। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং গল্পটিতে একটি লাইক করে দেবেন। কেমন লাগলো সেই মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন গল্প জগৎ। শুভরাত্রি।